হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল হিস্ট্রি টেলস দ্য ট্রুথে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 12 হিস্ট্রির 3rd চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটির নাম কর্নওয়ালিসের অর্থাৎ লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পটভূমি ও তার ফলাফল। তাই বন্ধুরা, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, আর চ্যানেলটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এর পূর্বের ভিডিওতে আমি ওয়ারেন হেস্টিংসের 5 শালা বন্দোবস্ত 1 শালা বন্দোবস্ত নিয়ে আলোচনা করেছি। এখন আমি আলোচনা করব লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত, তার পটভূমি ও ফলাফল নিয়ে। তো দেখবে বন্ধুরা, ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত 5 শালা বন্দোবস্ত 1772 থেকে 1777। এরপর তিনি 1 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, যেটা যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। তাই এই ত্রুটিগুলো দূর করার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনে জমিদারদের সঙ্গে স্থায়ী ভূমি বন্দোবস্তের কথা বলা হয়েছে। তোমরা জানো যে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয়। সেই পিটের ভারত শাসন আইনে বলা হয় যে জমিদারদের সাথে স্থায়ী একটা ভূমি বন্দোবস্ত করতে হবে, অর্থাৎ পার্মানেন্ট একটা ল্যান্ড সেটেলমেন্ট করতে হবে, সেটেলমেন্ট। ঠিক আছে। ইংল্যান্ডের পরিচালক সভাও বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে ইংল্যান্ড থেকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। তার কাজ কি হবে? তার কাজ হবে হচ্ছে ভারতবর্ষে একটি সুন্দর স্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করা। সেই উদ্দেশ্যে কর্নওয়ালিসকে ভারতবর্ষে পাঠানো হয়। তো কর্নওয়ালিস ভারতে এসে কি করেন? একটি সুন্দর ভূমি ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত অনুসন্ধান ও আলোচনা চালান। অর্থাৎ ভারতবর্ষে এসে একটা সুন্দর অনুসন্ধান চালান, আলোচনা চালান। কিসের জন্য? একটা সুন্দর ভূমি ব্যবস্থা প্রবর্তনের জন্য। ঠিক আছে। প্রথমে আমরা দেখে নিব এই যে কর্নওয়ালিসকে ভারতবর্ষে পাঠানো হয়েছিল, যে জমিদারদের সাথে একটা স্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তনের জন্য পিটের ভারত শাসন আইনে বলা হয়েছে, ইংল্যান্ডের পরিচালক সভা তার জন্য তাকে ভারতবর্ষে পাঠিয়েছে। এই যে কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন, এই প্রবর্তনের আগে আমরা দেখব যে দুজন ব্যক্তির দুটো মত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সে দুজন ব্যক্তির নাম, একজন হচ্ছে স্যার জন শর, আর একজন হচ্ছে জেমস গ্রান্ট। ঠিক আছে। জন শরের কথা এখানে আছে, আর হচ্ছে গ্রান্টের কথাও আছে। দেখো, শোর গ্রান্ট বিতর্ক। কর্নওয়ালিস ভারতে জমির বন্দোবস্ত নিয়ে আলোচনা শুরু করলে এই বন্দোবস্ত সম্পর্কে পরস্পর বিরোধী দুটো অভিমতের সৃষ্টি হয়। শোরের অভিমত, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, রাজস্ব বিভাগের প্রধান স্যার জন শোর বলেন যে মোগল আমলে জমিদাররাই ছিল জমির মালিক। ঠিক আছে। জমির মালিক ছিল জমিদাররা। তাই জমিদারদের সঙ্গেই সরকারের জমি বন্দোবস্ত করা উচিত। জমি জরিপ না করে বা প্রকৃত রাজস্বের পরিমাণ স্থির না করে তাৎক্ষণিকভাবে জমিদারদের সঙ্গে বন্দোবস্ত করা ঠিক হবে না। অর্থাৎ তিনি বলেছেন যে জমি জরিপ না করে, অর্থাৎ জমি আমাকে প্রথমে মেপে নিতে হবে, মেপে তারপর প্রকৃত রাজস্ব যদি আমরা স্থির না করে যদি জমি বন্দোবস্ত করি, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হবে না। তাহলে সে ভূমি বন্দোবস্ত কার্যকর হবে না, এবং সেটা কোম্পানির পক্ষে লাভজনক হবে না। তাই কি করতে হবে? প্রথমে জমিটা মেপে নিতে হবে এবং দেখতে হবে সে জমি থেকে কতটা ভালো ফলন হয়। তারপর সেখান থেকে তার ভিত্তিতে রাজস্বটা ধার্য করা হবে, স্থির করা হবে। তারপর তিনি বলেছে, কারণ এতে কোম্পানির লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে। জমিদারদের সঙ্গে স্থায়ী বন্দোবস্তের পরিবর্তে কোম্পানির দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করা উচিত। তিনি বলেছেন যে পুরোপুরি স্থায়ী বন্দোবস্তের পরিবর্তে একটা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করা যায়, অনেক বছর ধরে সেটা চলবে সে বন্দোবস্তটা, কিন্তু পুরোপুরিভাবে স্থায়ী বন্দোবস্তের দরকার নেই, যেটা জন শোর বলেছেন। কিন্তু গ্রান্ট কি বলেছেন? কোম্পানির দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট শোরের মতে তীব্র বিরোধিতা করে বলেন, কি বলেছেন? যে কোম্পানির দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট শোরের মতের তীব্র বিরোধিতা করে বলেন যে মোগল আমলে জমির প্রকৃত মালিক ছিল সরকার।
জমিদার ছিলেন রাজস্ব সংগ্রাহক মাত্র, অর্থাৎ জমির মালিক ছিল হচ্ছে সরকার, কিন্তু শোর কি বলেছেন যে জমির মালিক ছিল জমিদার। গ্রান্ট বলেছেন যে না, জমির মালিক ছিল হচ্ছে সরকার, জমিদাররা কি করত, জাস্ট খালি জমি থেকে রাজস্ব সংগ্রহ করত। তাই সরকারের উচিত সরাসরি কৃষকের সঙ্গে জমির বন্দোবস্ত করা। এই কারণে গ্রান্ট জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের বিরোধিতা করেন। তিনি 1765 খ্রিস্টাব্দে অর্জিত হারে রাজস্ব ধার্য করার পক্ষে অভিমত ব্যক্ত করেন। ঠিক আছে, এরপর আমরা দেখব যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের আগে আমরা দেখব 1789 সালে 10 সালা বন্দোবস্ত বা দহশালা বন্দোবস্ত প্রবর্তিত হয়েছে। সেটাই পরবর্তীকালে কি হয়েছে, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত রূপ নিয়েছে। কর্নওয়ালিস নিজে ছিলেন ইংল্যান্ডের বড় জমিদার। জন শোরের কিছু অভিমত তাকে আকৃষ্ট করে। তিনি জমিদারদের হাতে জমির মালিকানা দেবার পক্ষপাতী ছিলেন। জমির বন্দোবস্ত বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনার পর তিনি 1789 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি বাংলা বিহারে আর 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যার জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য তিনি জমির বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থাই 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এরপর আমরা আসবো দেখা কি বলেছে চিরস্থায়ী বন্দোবস্ত। বিলাতের পরিচালক সভার অনুমোদন লাভের পর কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্তকে 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। বাংলা বিহার উড়িষ্যা এই ব্যবস্থা চালু হয়। পরবর্তীকালে বারাণসী, যেটা উত্তরপ্রদেশে পড়েছে, উত্তর পশ্চিম প্রদেশ যেসব পাকিস্তানেই পড়েছে, আর মাদ্রাজ প্রেসিডেন্সি দক্ষিণ ভারতের কিছু অংশে এই ব্যবস্থা চালু হয়। এই ব্যবস্থার কিছু শর্ত ছিল। ঠিক আছে, কি কি, যে জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ কোনো জমিদার তার ছেলে সে জমিদারি ভোগ করবে, তার ছেলে সে জমিদারি ভোগ করবে, অর্থাৎ বংশানুক্রমিকভাবে। জমিদার ইচ্ছা মতো জমি দান বিক্রিও বন্ধক রাখতে পারবেন। জমিদার যদি চায় তাহলে সে জমি কাউকে দানও করতে পারবেন, বিক্রিও করতে পারবেন বা বন্ধকও রাখতে পারবেন বলা হয়েছে। নির্ধারিত ভূমি রাজস্বের 90% সরকার আর 10% জমিদার পাবেন। ঠিক আছে, বলা হয় যা রাজস্ব তোলা হবে তার 90% সরকারকে দিতে হবে, অর্থাৎ কোম্পানিকে দিতে হবে, আর 10% জমিদার নেবেন। সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করবে। একটা নির্দিষ্ট দিন ধার্য করা হয় যে এই দিনের আগেই কিন্তু সরকারকে তার প্রাপ্য রাজস্ব দিতে হবে। কে দেবে সেটা? জমিদার। যদি সে নির্দিষ্ট দিনে অর্থাৎ সূর্যাস্তের আগে সেই রাজস্ব দিতে না পারে তাহলে কিন্তু একটা সমস্যা হবে, সেই জমিদার তার জমিদারি কিন্তু হারিয়ে ফেলবে। ঠিক আছে, অন্যথায় কি বলছে যে অন্যথায় সে জমিদারি বাজেয়াপ্ত হবে। খরা, বন্যা, মহামারী, অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় রাজস্ব মুকুব হবে না। যেহেতু ব্রিটিশরা ভারতে আসছে একটা আর্থিক কারণে, ঠিক আছে, ভারতবর্ষকে শোষণ করা তাদের প্রধান উদ্দেশ্য, তাই এখানকার মানুষের স্বার্থ রক্ষা করা তাদের কিন্তু লক্ষ্য নয়, সে কৃষক হোক, শ্রমিক হোক বা যে কোনো মানুষ হোক। তাই বলা হয়েছে যে খরা, বন্যা, মহামারী, অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় রাজস্ব মুকুব হবে না। ঠিক আছে, অর্থাৎ রাজস্ব তাদেরকে দিতেই হবে। খরা হলেও দিতে হবে, বন্যা হলেও দিতে হবে, অন্য কোনো ন্যাচারাল ডিজাস্টার ক্যালামিটি হলেও দিতেই হবে। ঠিক আছে, ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারই বহাল থাকবে, এটা বলা হয়েছে। এখন বলেছে যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কি। ঠিক আছে, দেখো কোম্পানির কর্মচারী ঐতিহাসিক আলেকজান্ডার ডাও 1772 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন। এরপর আরও বিভিন্ন কর্মচারী চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে যুক্তি দেখান, কিন্তু তখন তা কার্যকর হয়নি। কিন্তু পরে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এর কিছু উদ্দেশ্য রয়েছে। কি কি? প্রথমে বলেছে যে আয়ের নিশ্চয়তা। আগে যেরকম আয়ের একটা অনিশ্চয়তা ছিল, এক এক বছর এক এক রকম রাজস্ব আসতো, বাজেটে সমস্যা তৈরি হতো, ব্রিটিশদের কাজ করতে অসুবিধা হতো। কিন্তু কোম্পানি আশা করেছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক হারে রাজস্ব পাবে। ঠিক আছে, যে এই বছর একরকম, পরের বছর আরেক রকম, সেটা হবে না, কারণ সেই রাজস্বটা ফিক্স করে দেওয়া হয়। এর ফলে তাদের আয়ের একটা অনিশ্চয়তা দূর হবে। সমর্থক গোষ্ঠীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের অনুগ্রহপুষ্ট একটি নতুন অভিজাত শ্রেণীর উত্থান ঘটবে, এবং সেটা ব্রিটিশরা সেটাই চেয়েছিলেন,
যে শ্রেণীর উত্থান ঘটবে তারা হবে ব্রিটিশদের অনুগত। ফলে কি হবে, ব্রিটিশদের ভারতবর্ষে শাসন করতে সুবিধা হবে, কারণ এক শ্রেণীর মানুষ ব্রিটিশদের সবসময় সমর্থন করবে, তাদের অনুগত হয়েই চলবে। দেশের সমৃদ্ধি। কর্নওয়ালিস আশা করেছিলেন যে জমিদাররা জমিতে স্থায়ী অধিকার পেলে কৃষির উন্নতির জন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবেন। এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং তাতে পরোক্ষ কোম্পানিরই লাভ হবে। ঠিক আছে। ফলাফল। বাংলার ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত এক যুগান্তকারী ঘটনা। এই ব্যবস্থা আমরা দেখব পূর্ব ভারতে, বিশেষ করে বাংলা, বিহার, উড়িষ্যা ভূমি ও সমাজ উভয় ক্ষেত্রে একটা বিশাল বড় একটা পরিবর্তন বা চেঞ্জ নিয়ে এসেছিল। অবশ্য এই বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে দেখবে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে যথেষ্ট একটা বিতর্ক রয়েছে, কনফ্লিক্ট রয়েছে, ডিবেট রয়েছে। কেউ কেউ চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির প্রতি বেশি আলোকপাত করেছেন, আবার কেউ কেউ বলেছেন যে সুফলতার থেকে কুফলই হচ্ছে অনেক অনেক বেশি। তাই চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল সম্পর্কে আলোচনা করতে হবে। যদি যে বলে যে ফলাফল লিখো চিরস্থায়ী বন্দোবস্তে, তাহলে সেই ফলাফলটার একটা পজিটিভ সাইড রয়েছে আর একটা রয়েছে হচ্ছে নেগেটিভ সাইড। কেউ কেউ আলোকপাত করেছেন পজিটিভ অর্থাৎ সুফলতার দিকে বেশি, আবার কেউ কেউ বলেছেন যে না, এর কুফলতাই ছিল হচ্ছে অনেক বেশি। দেখো, যারা বলেছেন যে চিরস্থায়ী বন্দোবস্ত অনেক বেশি সুফলতা নিয়ে এসেছিল, তাদের মধ্যে অন্যতম মার্শম্যানের মতে এই চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ, বিচক্ষণ পদক্ষেপ। এক নম্বর বলেছে সুনির্দিষ্ট আয়। এটা আমি পূর্বেই বলেছি, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ধার্য করা বলা হয় যে 90% যা রাজস্ব তুলবে জমিদার তার 90% দিবে হচ্ছে সরকারকে, এবং কৃষকদের কাছ থেকে কত তোলা হবে সেটাও কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তে বলে দেওয়া হয়। ফলে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়। এর ফলে সরকারের বার্ষিক বাজেটের অনেক সুবিধা হয়। উৎখাতের আশঙ্কার অবসান। রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হওয়ার ফলে কৃষকদের সুবিধা হয়। তারা ইজারাদারদের শোষণ, ঘন ঘন জমি থেকে উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। কৃষির উন্নতি। জমির ওপর জমিদারের স্বত্ব বা অধিকার সুনিশ্চিত হওয়ায় তারা জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন। অর্থাৎ জমিদারদের হাতে দেখা যাচ্ছে যে এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এই চিরস্থায়ী বন্দোবস্তের জমির মালিক ছিলেন জমিদাররা। জমিদাররা যেহেতু জমির মালিকের অধিকার পান, ফলে তারা কৃষির উন্নতিতে মনোযোগ দেন। অনুগত জমিদার শ্রেণীর উদ্ভব। এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সরকারের অনুগত একটি জমিদার শ্রেণীর উদ্ভব ঘটে। তাদের সমর্থনে ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। ঠিক আছে। দেখো, এর জন্য স্মিথ মনে করেন যে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে এক বিপ্লব ঘটান। আর আমাদের জাতীয়তাবাদী ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেন 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতে ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাজ্ঞ ও সফল পদক্ষেপ। কিন্তু আমরা দেখব যে সুফলতার থেকে কুফলতাই কিন্তু অনেক বেশি। কারণ যে কোনো ভূমি বন্দোবস্তে আমরা দেখব ব্রিটিশরা ভারতীয়দের স্বার্থ রক্ষা করেনি, তারা নিজেদের স্বার্থ রক্ষা করেছিল, এবং ভূমি রাজস্বের হার ছিল যথেষ্ট চড়া, রাজস্বের পরিমাণ ছিল যথেষ্ট চড়া। তারপর তারা যাদেরকে দায়িত্ব দিত তারা কি করতো, নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কৃষকদের ওপর অনেক বেশি জোর জুলুম অত্যাচার কিন্তু তারা করতো। ফলে কিন্তু কৃষকদের অবস্থার উন্নতি হয়নি, কৃষি জমিরও উন্নতি হয়নি, কৃষিকাজের উন্নতি হয়নি। ঠিক আছে। দেখো, কুফল। ঐতিহাসিক হোমস চিরস্থায়ী বন্দোবস্ত একটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন। এডওয়ার্ড থর্নটন বলেন যে চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল অপেক্ষা কুফলই বেশি। যেমন কৃষকদের উচ্ছেদ। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমি স্থায়ী মালিকানা দেওয়া হলে জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার চাইলে যে কোনো কৃষককে যে কোনো সময় কিন্তু উচ্ছেদ করতে পারত। ফলে কিন্তু কৃষিকাজে একটা ব্যাঘাত সৃষ্টি হয়। ঠিক আছে। 2 নম্বর কি বলেছে, জমির উন্নতি ব্যাহত। চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমি ও কৃষির উন্নতি সম্ভব হয়েছিল বলে কেউ কেউ মনে করলেও অনেকে মনে করেন যে এই ব্যবস্থার দ্বারা চাষিরা জমির মালিকানা না পাওয়ায় তারা জমির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করতো না। কারণ জমির মালিক ছিল জমিদাররা, চাষিরা জমির মালিক ছিল না, চাষিরা ছিল ভাড়াটে মাত্র। তাই কিন্তু তারা জমির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করতো না। জমিদাররাও জমির উর্বরতা বৃদ্ধি
কৃষির প্রসার, সেচের প্রসার, পতিত জমি উদ্ধার প্রভৃতির জন্য অর্থ ব্যয় না করে নিজের বিলাস ব্যসনে অর্থ ব্যয় করত। সরকারের লোকসান। জমিদাররা সরকারকে যে পরিমাণ রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি দেয় তার চেয়ে কী করত, অনেক বেশি রাজস্ব তারা চাষিদের কাছ থেকে আদায় করত। সরকার কি বলেছে, সরকারের রাজস্ব নির্ধারণ সুনির্দিষ্ট হওয়ার ফলে ভবিষ্যতে রাজস্ব থেকে সরকারের আয় বৃদ্ধির সম্ভাবনাও বন্ধ হয়ে যায়। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি, কৃষিপণ্যের মূল্য বৃদ্ধি, পতিত জমি উদ্ধার প্রভৃতি থেকে জমিদারদের আয় বহুগুণ বাড়লেও এই বাড়তি আয়ের কোনো অংশই কিন্তু সরকার বা কোম্পানি পেত না। কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের ওপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব তারা আদায় করার ফলে কৃষকদের অবস্থা কিন্তু খুব করুণ হয়ে ওঠে। তারপর কোম্পানি বলেও দিয়েছিল যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগও কিন্তু রাজস্ব মকুব করা হবে না। ফলে জমিদারদের লোকেরা সেই কৃষকদের কাছ থেকে যখন রাজস্ব আদায় করতে চাইতো, কৃষকরা সেই রাজস্ব প্রদানে অক্ষম হতো। ফলে কী করতো, সেই জমিদারের লোকরা তাদের ওপর কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু অত্যাচার করতো। ফলে কৃষকদের অবস্থা সঙ্গীন হয়ে ওঠে, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, অর্থাৎ দুরবস্থায় তাদের জীবন কাটাতে হয়। তারপর দেখব আমরা পুরনো জমিদারদের উচ্ছেদ। এই সূর্যাস্ত আইন অনুসারে, চিরস্থায়ী বন্দোবস্তের সূর্যাস্ত আইন অনুসারে অনেক জমিদার কিন্তু তাদের জমিদারি হারিয়ে ফেলেছিল। ঠিক আছে, অর্থাৎ বড় অনেক পুরনো জমিদার যারা এতদিন পর্যন্ত তাদের জমিদারি কাজ করে এসেছিল, সূর্যাস্ত আইন অনুসারে তাদের কিন্তু অনেক জমিদারি হারিয়ে ফেলেন। নতুন জমিদারদের উত্থান। পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারালে শহরের ধনী বণিকরা নিলামে এই জমিদারিগুলো কিনে নেন, কারণ তখন সে বণিকরা মনে করত যে শহরের ব্যবসা বাণিজ্যের থেকে আরও বেশি লাভজনক হলো গ্রামে গিয়ে জমিদারিগুলো কেনা। তাই তারা কিন্তু শহর থেকে গ্রামে চলে আসতো, সেই জমিদারিগুলো কিনে নিত। কিন্তু তারা বসবাস করতে হচ্ছে শহরে, কিন্তু তারা শহর থেকে সেই জমিদারিগুলো দেখশন করার জন্য কিছু মানুষদের নিয়োগ করতো, নায়েব গোমস্তাদের নিয়োগ করতেন। তারা কিন্তু সে কৃষকদের ওপর যথেচ্ছ অত্যাচার করত। কৃষি শিল্প বাণিজ্যের ক্ষতি। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দ্রুত বেশি অর্থ উপার্জনের আশায় বহু শহরে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে জমিদারি ক্রয়ের দিকে ঝুঁকে পড়ে। কুটির শিল্পের কাজও লোকের আগ্রহ কমে যায়। বেশিরভাগ মানুষ তখন কৃষি নির্ভর হয়ে পড়ে। এভাবে কৃষি, শিল্প, বাণিজ্য সব কিছু ক্ষতিগ্রস্ত হয়। বাংলার কৃষকদের দুরবস্থার জন্য রমেশচন্দ্র দত্ত তার বাংলার কৃষক গ্রন্থে চিরস্থায়ী বন্দোবস্তকে কিন্তু দায়ী করেছেন। এই বন্দোবস্তে আমরা দেখব যে কিছু মধ্যস্বত্বভোগী বা কিছু মিডিলম্যান শ্রেণীর সৃষ্টি হয়, ক্লাস আর কি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে পত্তনি প্রথার মাধ্যমে বিভিন্ন মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটে। জমিদার ও চাষির মাঝখানে পত্তনিদার, দরপত্তনিদার, দরপত্তনিদার প্রভৃতি স্তরের মধ্যবিত্ত শ্রেণীর উত্থান তাদের সীমাহীন আর্থিক শোষণ চাষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ব্যাডেন পাউল বলেছেন যে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত অনেক প্রত্যাশাকে ধ্বংস করে এমন কিছু প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল যা চিন্তার বাইরে ছিল। এই চিরস্থায়ী বন্দোবস্ত এখন মূল্যায়ন করলে দেখা যাবে, বলা হয়েছে যে ডক্টর রত্নলেখা রায় মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা বাংলার গ্রামে সমাজে নতুন কোনো পরিবর্তন আসেনি। শুধু চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা ভূমি রাজস্ব ব্যবস্থার গোলযোগগুলি দূর করা হয়েছিল মাত্র। কিন্তু ডক্টর তারাচাঁদ মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতের সামাজিক সংগঠন ও গ্রামীণ অর্থনীতিতে মৌলিক পরিবর্তন ঘটে। ভারতের চিরাচরিত গ্রামীণ সংগঠন ধ্বংস হয়, সম্পত্তি সংক্রান্ত বিবাদ সম্পর্কের পরিবর্তন ঘটে, নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটে, গ্রামাঞ্চলের সামাজিক বিপ্লব ঘটে। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে একদিকে নব্য জমিদার, মহাজন, ব্যবসায়ী প্রভৃতি নতুন মধ্যবিত্ত শ্রেণী আবির্ভাব ঘটে, অন্যদিকে গ্রামীণ কৃষক, কারিগররা ভূমিহীন মজুরে পরিণত হয়। এইভাবে গ্রাম সমাজে বিভিন্ন শ্রেণীর ঐতিহ্যগত সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। ঠিক আছে, তো জমিদারদের অত্যাচারে প্রজাদের অবস্থা সঙ্গীন হয়ে উঠলে সরকার প্রজাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 1859-1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন পাশ করে। ঠিক আছে, তো এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা হয়েছে কোম্পানির সাথে জমিদারদের। এই বন্দোবস্তে দেখা যাচ্ছে জমিদাররা ছিল হচ্ছে জমির মালিক, আর কৃষকরা ছিল হচ্ছে সেই জমির ভাড়াটে মাত্র। এবং এই বন্দোবস্ত রাজস্বের হার যথেষ্ট চড়া ছিল। সেই রাজস্বের
দেখা যাচ্ছে 90% কোম্পানিকে দিতে হতো বা সরকারকে দিতে হতো, 10% জমিদার নিজের কাছে রাখতো। কিন্তু যা রাজস্ব ধার্য করা হয়েছিল কোম্পানির পক্ষ থেকে, জমিদাররা তার থেকে অনেক বেশি রাজস্ব কৃষকদের কাছ থেকে তারা আদায় করত। ফলে কিন্তু দেখা যাচ্ছে কৃষকদের ওপর কিন্তু অত্যাচার বৃদ্ধি পেয়েছে, কারণ কৃষকরা এত পরিমাণ রাজস্ব দিতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অক্ষম হতো, ঠিক আছে, দিতে পারতো না তারা। ফলে কিন্তু জমিদারদের শোষণ, জমিদারদের অত্যাচার কৃষকদের অবস্থা কিন্তু সঙ্গীন হয়ে উঠেছিল। এই বন্দোবস্তের কিছু ভালো ফল থাকলেও কিন্তু তার খারাপ দিকটি কিন্তু বেশি। তো যাই হোক, তোমরা এই টপিকটি, এই যেটি পড়ানো হয়েছে খুব ভালো করে দেখবে, খুব ভালো করে পড়বে। পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে সেটা কিন্তু শিখে নেবে। থ্যাংক ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো।